23.50 অ্যাম্পিয়ার এর এমসিবি লাগালেই আমাদের এনাফ। 25% এক্সট্রা ধরে, তাহলে বাজারে কি 23.25 অ্যাম্পিয়ার এমসিবি পাবেন? না, পাবেন না। বাজারে এমসিবি পাবেন এই রেটিং অনুযায়ী 1, 2, 3, 4, 6, 10, 16, 20, 25, 32 চলবে। এই যে এমসিবিটা যদি আমি শর্ট করি তাহলে এই রুমেরটাই পড়বে, এটা পড়বে না, বা এটা পড়বে না, এটা পড়বে না। যোগ এই ডাটাটা 827.25। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 32 নম্বর ভিডিওতে কিভাবে একটা এমসিবি সিলেক্ট করতে হয় এবং সেই সাথে এমসিবি সিলেক্ট করার জন্য আমাদের যাবতীয় লোড কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা খুব সুন্দরভাবে শেখার চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমরা একটা এমসিবি সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম এবং ভেতরে কিভাবে কাজ করে সম্পূর্ণ আমরা আলোচনা করেছিলাম, সেই সাথে লোড ক্যালকুলেশনও করেছিলাম আরও ডিটেলসে। এমসিবির টাইপ, গঠন, তারপরে কি কি কাজে কোন এমসিবি ইউজ করতে হয় সব কিছু কিন্তু আমরা ডিটেলসে জেনেছিলাম। ভিডিওটা ছিল প্রায় 1.5 ঘন্টার মতো। তো আজকের টপিকটা শুধুমাত্র এমসিবিটা কিভাবে সিলেক্ট করতে হয়, জাস্ট ক্যালকুলেশনটা বা ম্যাথটাকে এক্সপ্লেন করা। সব মানুষ ম্যাথ পারে না, তো সেই জন্য আমাকে এমনভাবে আপনাদেরকে উপস্থাপনা করে দেখাতে হবে যেন যে মানুষ ম্যাথ পারে না, যে মানুষ অঙ্ক পারে না, তারাও যেন বিষয়টা করতে পারে। আর যারা ইঞ্জিনিয়ার, যারা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে না, যারা মনে প্রাণে এবং কাজে ইঞ্জিনিয়ার, তাদের জন্য আমার এই সিরিজগুলো লঞ্চ করা, যেন গোটা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষা বোঝে অন্তত তারা যেন কাজগুলো শিখতে পারে খুব সহজভাবে। আর আমি যতদিন বেঁচে থাকবো এভাবে ফ্রিতে সুন্দরভাবে আমি ভিডিওগুলো কালেক্ট করে করে আমি দিতে থাকবো, অর্থাৎ যে টপিকগুলো কালেক্ট করে করে আমি দিতে থাকবো। তো আজকের মূল টপিকে চলে যাই। এখন দেখেন এমসিবি আমরা কেন ব্যবহার করি আপনারা সবাই জানেন। এই যে একটা এমসিবির কাজ হচ্ছে শর্ট সার্কিট এবং ওভারলোডের প্রোটেকশন দেওয়া। অর্থাৎ বিষয়টা ঠিক এরকম, আপনি কোনো একটা রুমে আসেন, সেই রুমে একটা পাওয়ার নিয়ে আপনি কিছু চালাচ্ছেন ফেজ এবং নিউট্রাল নিয়ে। সেই ফেজ এবং নিউট্রাল যদি কোনো কারণে এক জায়গাতে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারগুলো আগুন ধরে যেত, কিন্তু এমসিবি যদি আপনি লাগান সেক্ষেত্রে আর আগুন ধরে যাবে না, সরাসরি এমসিবিটা লাইনটাকে কাট অফ করে দেবে, অর্থাৎ অফ করে দেবে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ওভারলোড, অর্থাৎ কোনো একটা জায়গাতে আপনার 10 অ্যাম্পিয়ার লোড খাওয়ার কথা কিন্তু কোনো কারণে 200 অ্যাম্পিয়ার টানার চেষ্টা করছে, সেক্ষেত্রে এটাকে বলা হয় ওভারলোড। তো সেক্ষেত্রে আপনার এমসিবিটা তার রেটিং অনুযায়ী ট্রিপ করে দেবে। তো এখন আমাদের বাসা বাড়িতে আমরা কোন এমসিবি ব্যবহার করব, এটা আসলে আমি লিখে রেখেছিলাম এখানে, গত ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি। জাস্ট একবার রিভিশন দিই। এমসিবি বিভিন্ন টাইপের হয়ে থাকে। এই যে এখানে দেখেন রেটিং দেওয়া আছে, এইখানে দেখেন সি দেওয়া আছে। এই যে এটা হচ্ছে C20, অর্থাৎ সি ক্যাটাগরির 20 অ্যাম্পিয়ারের এমসিবি। তো সেক্ষেত্রে দেখেন এমসিবি হয় ABCDKZ, অর্থাৎ আমাদের যদি উদাহরণ দিই তাহলে এটাই ব্যবহার করব ইলেকট্রনিক্স ল্যাব ইকুইপমেন্টের জন্য, যেটা হচ্ছে আমরা বলতে পারি গবেষণা করার জন্য আমরা যে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে মেশিনগুলো আমরা ব্যবহার করি, হতে পারে সয়েল টেস্ট করি বা ওয়াটার টেস্ট করি, যে মেশিনগুলো বা মেজারমেন্টগুলো করতে হয় সেগুলোর জন্য, অর্থাৎ ইলেকট্রনিক্সের মেজারমেন্ট ডিভাইসগুলোর জন্য এই টাইপ ব্যবহার করা হয়। বি টাইপ হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য, যেমন হচ্ছে টিভি, তারপর ল্যাপটপ বা বাসা বাড়িতে যে ইলেকট্রনিক্স জিনিসগুলো ব্যবহার করি সেগুলোর জন্য। সি টাইপ হচ্ছে এসি, স্মল মোটর, ইটিসি। যেমন আপনার পানি তোলা পাম্প হতে পারে, বা হতে পারে ছোটোখাটো এসি বা বড় একটা এসি, এই রিলেটেডের জন্য আপনার সি রেটিং ব্যবহার করতে হয়। আমরা বাসা বাড়িতে সবাই ম্যাক্সিমাম গণহারে সি রেটিং অনুযায়ী ব্যবহার করি। আসলে এটার বিষয়টা আমি বলবো, এখনই তো ক্যালকুলেশনে যাবো, বিষয়টা আমি আসছি। তারপরে ডি হচ্ছে লার্জ মোটর, ট্রান্সফর্মার, এক্সট্রা, অর্থাৎ ডি হচ্ছে সব থেকে বড় জিনিস কন্ট্রোল করার জন্য এমসিবি ব্যবহার করা হয়। এর থেকে বেশি অ্যাম্পিয়ার যদি মানে কন্ট্রোল করানোর দরকার হয় সেক্ষেত্রে এমসিসিবিতে যেতে হবে। তারপরে টপিক আসবে সেটা হচ্ছে কে টাইপ, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মোটর ট্রান্সফর্মার, অর্থাৎ ইন্ডাস্ট্রি একটা ছোটোখাটো ট্রান্সফর্মার বা মোটরকে কন্ট্রোল করার জন্য এই কে টাইপ বা প্রোটেকশন দেওয়ার জন্য কে টাইপ। আর জেড টাইপ হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট, অর্থাৎ খুব সেন্সিটিভ যে মেশিনগুলো, অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে সবথেকে যে সেন্সিটিভ যে মেশিন সেটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট, বা মেডিকেল খাতে যে মেশিনগুলো ব্যবহার করা হয় সেগুলোকে প্রোটেকশন দিতে হয়, সেজন্য ওগুলো অনেক দামি হয়ে থাকে, সেজন্য আমরা সেই জায়গাতে জেড ক্যাটাগরির বা জেড টাইপের এমসিবিগুলো ব্যবহার করব। তো যাই হোক, এখন কথা হচ্ছে ধরেন আপনার একটা বাসা বাড়ি আছে, সেই বাসা বাড়িতে আপনি এমসিবিটা কীভাবে লাগাবেন? পুরা বাসার জন্য কি একটা এমসিবি ব্যবহার করবেন? যদি পুরা বাসার জন্য একটা এমসিবি ব্যবহার করেন তাহলে এরকম হতে পারে কোনো একটা জায়গাতে শর্ট সার্কিট হলো, পুরা বাসা অফ হয়ে যাবে, অর্থাৎ আপনার সম্পূর্ণ ঘরটাই অন্ধকার হয়ে গেল, শুধু ঘর না পুরা বাড়ি।
তাহলে কি করতে হবে, পুরো বাড়ির জন্য একটা এমসিবি ব্যবহার করা যেতে পারে এবং প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা এমসিবি ব্যবহার করা যেতে পারে, এবং প্রত্যেকটা রুমের ভিতরে যদি কোনো সেন্সিটিভ কম্পোনেন্ট থাকে বা সেন্সিটিভ কোনো দেখা যাচ্ছে ডিভাইস বা কোনো মেশিন থাকে, তার জন্য আলাদা রেটিংয়ের এমসিবি ওই রুমে বসানো যেতে পারে। বিষয়টা আমি উদাহরণ দিই একটু। বিষয়টা ঠিক এরকম, ধরেন আপনার এটা একটা বাসা, মানে বাসার একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম, এটাও একটা রুম, এই পুরাটা মিলে আপনার একটা বাসা। তাহলে আমাদের নিয়ম যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা বাসাতে একটা করে আরসিবিও লাগানোর নিয়ম আছে। সেটা হচ্ছে আরসিবিও হচ্ছে এটা, আরসিবিও নিয়ে এখনও আমি ভিডিও বানাইনি, প্রথমে এমসিবি দিয়ে শুরু করি। আর বর্তমানে মানে মানুষ তো অনেকেই আরসিবিও সম্পর্কে জানে না, বিধায় এটা ইউজ করতে পারে না। তবে আরসিবিওটা আমি সরিয়ে রাখি, প্রথমে আমরা এমসিবির দিকে যাই, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমাকে পুরা বাসার জন্য আমার ধরেন পোলের লাইন আছে, ফেজ এবং নিউট্রাল, অর্থাৎ দুইটা আমার লাইন, একটা হচ্ছে ফেজ এবং একটা নিউট্রাল। তাহলে আমাকে এখন কি করতে হবে, এই যে পুরো বাসার লাইনের জন্য একটা এমসিবি ব্যবহার করতে হবে, সেটাকে আমরা ডিপি বলতে পারি, যেহেতু ডুয়েল চ্যানেল মানে ডাবল পোল ব্যবহার করব, যেন কোনো পোলের লাইনটা আমরা যদি রিভার্স করে দিই কোনো কারণে, সেক্ষেত্রে যেন তার প্রোটেকশনটা থাকে। তো প্রথমে যেটা ঢুকবে সেটা হচ্ছে এমসিবি হয়ে ঢুকবে, সেখানে আমরা ডিপি ব্যবহার করব। এটা ধরেন আমার ডিপি, এখন নিচ দিক দিয়ে ঢুকবে ইনপুট। প্রথমে আমরা ফেজটা বাম পাশে দিই, এই যে ফেজ দিলাম, আর নিউট্রাল এখান থেকে ঢুকলো। এখন এখান থেকে আউটপুট যেটা যাবে, সেটা আউটপুট থেকে প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা এমসিবি লাগানো যেতে পারে। সেটা হচ্ছে আমরা এসপি ব্যবহার করব, অর্থাৎ সিঙ্গেল পোল। সিঙ্গেল পোলটা ঠিক দেখতে কেমন হয় সেটা আমি দেখাই। এই যে আমার একটা সিঙ্গেল পোল খোলা আছে, দেখেন, এই যে এটা হচ্ছে সিঙ্গেল পোল। আমি যদি উদাহরণ সহকারে আপনাকে দেখাতে চাই, সেক্ষেত্রে আমাকে বের করতে হবে। এই যে এই এমসিবিটা খেয়াল করেন, এটা হচ্ছে এসপি টাইপ, অর্থাৎ সিঙ্গেল পোল। প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা করে একটা এসপি টাইপ লাগাবেন। অর্থাৎ এই যে আমার এখন এখান থেকে আমি কি পাবো, এটা আমার ফেজ পাবো, আর এটা পাবো নিউট্রাল, ঠিক আছে? এখন পুরা বাড়িতে আমার নিউট্রাল ঘুরে বেড়াবে, অর্থাৎ এই যে নিউট্রাল আমি পুরা বাড়িতে চারি সাইড দিক দিয়ে আমি নিয়ে যাব, এটা এটা। এখন আমি এমসিবিগুলো কীভাবে লাগাতে পারি দেখেন। এই যে ফেজকে আমি কন্ট্রোল করব, যেহেতু আমি একটা হচ্ছে এসপি লাগাবো, প্রত্যেকটা রুমে একটা করে এসপি লাগাবো, সেক্ষেত্রে আমাকে এই যে এই রুমে একটা এসপি লাগাবো, এরকম। এখন আমি বিষয়টা খুব সুন্দরভাবে খালি ওয়ারিং করে দেখাবো। দেখেন আমার এটা কিন্তু নিউট্রাল, এটা আমার নিউট্রাল পুরা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ এখানে এখানে ওখানে সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। এখন কোনো কিছু আমি চালার জন্য তো ফেজ নিউট্রাল লাগবে, তাই না? এই জন্য নিউট্রালটাকে আমি পাঠিয়ে দিলাম। এখন আমি ফেজকে কন্ট্রোল করবো। এই যে আমার যে ডিপি আছে, ডিপি থেকে যে আমার ফেজটা বের হলো, প্রত্যেকটার নিচে দিয়ে দেবো। এই যে ইনপুটের লাইনটা, এটাও দেখেন, এটা নিচে দিয়ে দেবো। এইখান থেকে ফেজ ওভারটেক করলাম, নিচে দিয়ে দিলাম। আবার এই যে এখান থেকে ফেজ, এখান থেকে নিয়ে গিয়ে নিচে দিয়ে দিলাম। এখন আমার দেখেন সবগুলা এসপিতে, এটা হচ্ছে আমার কি ডিপি, এটা এসপি, এটা এসপি, এটা এসপি, এটা এসপি। এখন আমার এখান থেকে আউটপুট পাবো ফেজ, এখান থেকে আমি আউটপুট পাবো ফেজ, এখান থেকে আউটপুট পাবো ফেজ, এখান থেকে আউটপুট পাবো ফেজ। এখন শুধু নিউট্রালটা তো আমার এখানে আসেই, এদের নিউট্রালটা আমি সরাসরি এইভাবে নিয়ে কাজে লাগাতে পারি। এটা হচ্ছে নিউট্রাল, এখানেও তাই।
যে নিউট্রালটা আমি কাজে লাগাতে পারি, এটা নিউট্রাল। এখানেও দেখেন আমার নিউট্রাল আছে, এটা আমি নিউট্রালটা কাজে লাগাতে পারি, যেখানে আমার নিউট্রাল আছে, নিউট্রাল। এখন বিষয়টা দেখেন, ওয়ারিংটা দেখে একটু জটিল মনে হতে পারে, কারণ এখানে অনেক একটা রুম আঁকিয়েছি, এগুলো হচ্ছে একটা রুম। রুমগুলো দেখে এখন একটু গ্যাঞ্জাম মনে হচ্ছে, এগুলো অন্য কালি দিয়ে আঁকালে ভালো হতো। যাই হোক, আর হলো রুম 1, রুম 2, রুম 3, 4। তো এইভাবে আমরা লাগাতে পারি। এখন কি হবে, এই যে এমসিবিটা যদি আমি শর্ট করি, তাহলে এই রুমেরটাই পড়বে, এটা পড়বে না, বা এটা পড়বে না, এটা পড়বে না। এখন রেটিং আছে, এখন এই ইনপুটে বা মেন লাইনে, সব মেন লাইন থেকে কিন্তু সবাইকে ডিস্ট্রিবিউট করছে, এই জন্য এই টোটাল রুমের যে পাওয়ারটা হবে বা যে অ্যাম্পিয়ারটা হবে, সে অ্যাম্পিয়ারের থেকেও বেশি মানের এমসিবি এখানে লাগাইতে হবে। আর এখানে এটার থেকে মানে এগুলার থেকে এগুলা কম মানের লাগাইতে হবে। না ছাড়া কী হবে, যদি ধরেন এখানে 6 অ্যাম্পিয়ারের লাগালাম, এখানে 20 অ্যাম্পিয়ারের লাগালাম, তাহলে এখানে যদি শর্ট হয় সেক্ষেত্রে এটা না পড়ে মেনটাই বারবার পড়ে যাবে। তাহলে কি মনে রাখতে হবে, যেহেতু আমাদের ইনপুট থেকে আসছে মেন লাইনে আমরা বেশি মানের ব্যবহার করব, আর এই ছোট ছোট রুমের জন্য আমরা কম মানের ব্যবহার করব। এখন কত মানের ব্যবহার করব, আমরা দেখি যে ম্যাক্সিমাম জায়গা থেকে গণহারে ইলেকট্রিশিয়ানরা কি করে, প্রত্যেকটা রুমের জন্য 6 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার লাগিয়ে দেয়, বাদ বাকি মেন লাইনে কেউ লাগায় মানে কেউ লাগাইছে, দেখেন কেউ লাগাইছে, আমাদের এই রেটিং অনুযায়ী এমসিবিগুলো পাওয়া যায়, কেউ লাগায় 32, কেউ লাগায় 63। ম্যাক্সিমাম জায়গাতে মেন লাইনে 63 বা 32 লাগানো থাকে। যাদের বাড়িতে এসি চলার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে 63 অ্যাম্পিয়ার লাগায়, যাদের বাড়িতে এসি চালানোর সম্ভাবনা নাই বা লোডগুলো অনেক কম থাকে সেক্ষেত্রে 32 অ্যাম্পিয়ারের লাগায়। এখন 32 অ্যাম্পিয়ার মানে কত ওয়াট, 32কে যদি 220 দিয়ে আপনি গুণ করেন তাহলে অত ওয়াট, বা 63 অ্যাম্পিয়ার মানে কত ওয়াট, 63কে যদি 32 দিয়ে মানে 220 দিয়ে যদি গুণ করেন তাহলে যত ওয়াট হবে তত ওয়াট টোটাল আর কি। তো যাই হোক, এখন আমাদের এইটা মুখ্য বিষয় না, আমরা সামনে এই যে ডিবি বক্সগুলো ডিজাইন করব, আমি জাস্ট ধারণা দিলাম যে কিভাবে এমসিবি লাগানো উচিত। এখন ধরেন আমি এখানে সবগুলো সি রেটিংয়ের লাগাইছি, এখন এটা লাগালাম ধরেন C32, তাহলে এইগুলো কত লাগাবো, আমি 6 অ্যাম্পিয়ার লাগাতে পারি। এটা আমার লোড ক্যালকুলেশন করে দেখতে হয়, কিন্তু সবাই গণহারেই মানে লাগিয়ে দেয় আর কি। তো আমরা ক্যালকুলেশনটা তো এখনই শিখবো, তার আগে আমি একটা উদাহরণ দিয়ে দিই। সেটা হচ্ছে ধরেন এগুলো সবগুলো 6 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, সবগুলো সি ক্যাটাগরি। হ্যাঁ, এখন সি মানের জায়গাতে এখানে সি মানের ব্যবহার করলেন, কিন্তু আপনার যদি এই রুমে কোনো একটা কম্পিউটার বা সেন্সিটিভ জিনিস থাকে তাহলে আপনি কি করবেন, এখন দেখেন বিষয়টা, সি মানের রেটিং অনুযায়ী 5 থেকে 10 গুণ হলে ট্রিপ করবে, আর যেটা ধরেন কম মানে এর থেকে বেশি সেন্সিটিভ সেক্ষেত্রে 3 থেকে 5 গুণ। তাহলে সি রুমের মধ্যে অর্থাৎ সি ইনপুটে থাকবে, আউটপুটে বি বা এ অনায়াসে ব্যবহার করতে পারবেন, কারণ সি কিন্তু হাই ক্যাটাগরির এমসিবি, তাই না? কিন্তু সির রুমের মধ্যে কিন্তু আপনি ডি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ আপনাকে উচ্চ স্কেল এবং নিম্ন স্কেলটা বোঝার ক্ষমতা রাখতে হবে। তো যাই হোক, এখন আমরা সরাসরি এমসিবি ক্যালকুলেশনে চলে যাব। তার আগে আমাকে প্রথমে বের করতে হবে লোড ক্যালকুলেশন। তো সূত্রটা আসলে একটা সূত্র থেকে তো একটা সূত্র বের হয় বা একটা টেকনিক বের হয়, তো সেক্ষেত্রে সূত্রটাকে আগে মডিফাই করতে হয় বা এপার ওপার নিয়ে যেতে হয়। এখন আমার উদ্দেশ্য থাকা লাগে। এখন ধরেন আমি একটা রুমের একটা লোড ক্যালকুলেশন করব, একটা রুমের। তো আমার ধরেন একটা রুমে ফ্যান আছে, আমি ধরে নিলাম প্রত্যেকটা ফ্যান ধরে নিচ্ছি 70 ওয়াট। লাইট আছে, হচ্ছে 20 ওয়াটের আছে কিছু, আবার ধরে নিচ্ছি আরও লাইট আছে আরও কিছু 40 ওয়াটের। আর কম্পিউটার আছে আমার রুমে, কম্পিউটার আছে আমার ধরে নিচ্ছি 350 ওয়াট। এসি আমার সত্যি নাই, তবে আমি ধরে নিচ্ছি এসি বা এয়ার কন্ডিশনার এসি আছে 1500 ওয়াট। আর আরও ধরে নিচ্ছি সেটা হচ্ছে পাম্প আছে
1.5 HP, এটা ওয়াটে দেওয়া নাই, এইচপিতে দেওয়া আছে। এখন আমাকে এই রুমের জন্য এমসিবি সিলেক্ট করতে হবে। তো এখন এই রুমে আরও কিছু জিনিস যুক্ত হতে পারে, সেজন্য আমাকে 25% এক্সট্রা ধরতে হবে। তো আমি প্রথমে কি করব, টোটাল কতগুলা কি লোড আছে সেটা আগে আমি হিসাব করে নেব। তো এখন দেখেন, আমি ফ্যান আছে আমার রুমে 2টা, লাইট আছে 20 ওয়াটের 4টা, 40 ওয়াটের আছে 3টা, কম্পিউটার আছে 1টা, এসি আছে 1টা, পাম্প আছে 1টা, পাম্প আছে কিন্তু 1টা, যে পাম্পে আমি পানি তুলি। এখন বিষয় হচ্ছে পাম্প তো এইচপিতে দেওয়া আছে, এখন এগুলো আমি সবগুলো ওয়াটে বের করতে পারবো। যতগুলো ফ্যান আছে তার ওয়াট দিয়ে আমাকে গুণ করতে হবে, অর্থাৎ যে জিনিস চলছে তার ওয়াট এবং কতগুলো ওই জিনিস আছে সেটা। তাহলে আমরা এখন হিসাবটা করতে পারি। এখানে আমরা খুব সহজেই হিসাবটা করতে পারি, কিন্তু এখানে আছে এইচপিতে। আমরা এখন জানি 1 HP সমান 1 HP সমান 746 ওয়াট। তাহলে আমি 1.5 HP কত, তাহলে 1.5 HP সমান কত ওয়াট, এটাকে আমাকে ওয়াটে বের করতে হবে। সেজন্য আমাকে এই যে জাস্ট এইচপির পাশে, অর্থাৎ এর পাশে 746 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার ওয়াট বের হয়ে যাবে। এখন আমি সরাসরি ক্যালকুলেশনে চলে যাব। তো তার জন্য আমি এটা এখন মুছে দিলাম। এটা মনে রাখবেন 1 HP সমান 746 ওয়াট। এই পাম্পের জন্য কিন্তু আমি আবার ক্যালকুলেশনটা করছি, এর আগেও কিন্তু আমি আপনাদেরকে ক্যালকুলেশন দেখিয়েছি। এটা একটা রুমের হিসাব একটা, সেক্ষেত্রে 70 গুণিত 2 তাহলে হবে হচ্ছে 140 ওয়াট, 140 ওয়াট। তারপরে 20 গুণিত 4 কেন, কারণ লাইট আছে 20 ওয়াটের 4টা, সেই জন্য টোটাল হলো 80 ওয়াট। 40 গুণিত 3, অর্থাৎ 40 ওয়াটের আছে 3টা, 40 গুণিত 3 তাহলে 120 ওয়াট। কম্পিউটার আছে 1টা, তাহলে 350 গুণিত 1 তাহলে 385 ওয়াট। তারপরে 1500 ওয়াটের আছে একটা এসি, তাহলে এটা 1500 ওয়াটই থাকবে ওয়াট। এখন 746 ওয়াটের 1.5 HP, মানে আমরা কি জানি যে পাম্পটা সেটা হচ্ছে 1.5 HPর ক্ষমতার। পাম্পকে এইচপি দ্বারা বা অশ্ব শক্তি যারা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে 1.5 গুণিত 746, আর যেহেতু একটা আছে সেই জন্য 1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1.5 গুণিত 1 গুণিত 746, তাহলে 1119 ওয়াট। এখন টোটাল কত হয় সেটা আমরা বের করব। 140 যোগ 80 যোগ 120 যোগ 350 যোগ 1500 যোগ 1119, তাহলে হয় 3309 ওয়াট। এটা টোটাল ওয়াট বের হলো। এখন এই ওয়াটটাকে অ্যাম্পিয়ার করার আগে আপনাকে এটা চিন্তা করতে হবে, আপনার একটা রুমে টোটাল জিনিস আছে, টোটাল জিনিস সবগুলো জিনিস আপনি অন করে দিলেন। অন করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি পরবর্তীতে কোনো একটা ব্লিন্ডার মেশিন ওর যে সকেট আছে ওই রুমে চালাচ্ছেন, তখন তো অফ হয়ে যেতে পারে ওভারলোডের কারণে। সেক্ষেত্রে আপনাকে 25% এক্সট্রা ধরে আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে। কেন আপনি এমসিবি কেন লাগাচ্ছেন? শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়ার জন্য এবং ওভারলোড প্রোটেকশন দেওয়ার জন্য। সেই জন্য আপনি শর্ট সার্কিট প্রোটেকশন আপনি সব ক্ষেত্রেই পাবেন, কিন্তু ওভারলোড হিসাবের বাইরে যদি আপনি এমসিবি লাগান, সেক্ষেত্রে আপনার একা ট্রিপ করবে। দেখা যাচ্ছে যে আপনার 6 অ্যাম্পিয়ার আপনি টানবেন, সেক্ষেত্রে আপনি 10 অ্যাম্পিয়ারের একটা এমসিবি লাগাইলেন, কিন্তু আপনি যদি সেখান থেকে আবার 80 অ্যাম্পিয়ার বা 90 অ্যাম্পিয়ার টানার চেষ্টা করেন, তাহলে 10 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ারের এমসিবিটা ট্রিপ করে যাবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা গত ভিডিওটা আপনি দেখার চেষ্টা করবেন, কীভাবে এমসিবি ট্রিপ হয়, কীভাবে এমসিবির ভেতরে কাজ করে, সম্পূর্ণ আমি ডিটেলসে আলোচনা করেছি। প্রত্যেকটা জিনিস আমি ব্যাখ্যা সহ আমি দেখিয়েছি এবং প্র্যাকটিক্যালও দেখিয়েছি। তো আজকের ভিডিওটা শুধুমাত্র ক্যালকুলেশন শেখার জন্য বা ম্যাথটা শেখার জন্য। তো আমার প্রথম স্টেপটাই হচ্ছে টোটাল ওয়াটটা বের করে ফেলতে হবে। ওয়াটটা বের করে ফেললাম। এখন এই ওয়াটটাকে আমাকে 20% বা 25% এক্সট্রা ধরতে হবে। আমি 25% এক্সট্রা ধরবো। তাহলে কি লিখবো? 25% এক্সট্রা ধরে। অনেকে আছেন আমার ভিডিওগুলো দেখেন, ইংলিশ বোঝেন না, আমি কিন্তু বাংলাতে আপনাকে বলে দিচ্ছি, জাস্ট ফলো করেন। আপনি দরকার হলে বাংলাতে নোট করেন, কোনো সমস্যা নেই।
তাহলে এটার 25% আমি এক্সট্রা ধরবো। ধরার নিয়ম কি? 25% এক্সট্রা ধরার নিয়ম হচ্ছে এটার 25% আমাকে আগে বের করতে হবে। কেমন? এই যে 25 লিখলাম ভাগ 100, অর্থাৎ এটার অর্থ হচ্ছে 25 ভাগ 100। এখন গুণ দিয়ে যে যার 25% এক্সট্রা ধরবো সেটা, তাহলে গুণ দিয়ে আমি কত করতে পারি? 3309। তাহলে এটা যেটা আমার বের হবে সেটা হচ্ছে সরাসরি আমার এতর 25% কত। তাহলে আমার এটা আমি এখন বের করি। এটার অর্থ কি? 25কে আমরা এত দিয়ে গুণ করব, দিয়ে 100 দিয়ে ভাগ করব। বিষয়টা ঠিক এরকম, দেখেন আমি দেখাই, একটু ক্যালকুলেটরও দেখাই। এই যে 25 গুণিত 3309 দিয়ে সমান সমান চাপলাম, এত হলো। এতকে সরাসরি ভাগ করে দেব কত? 100 দিয়ে। তাহলে 827.25 827.25 ওয়াট। অর্থাৎ এটার 25% এটা, তাহলে এটার সাথে আমাকে এখন যোগ করতে হবে। অর্থাৎ মানে 25% তো একটু এক্সট্রা ধরতে হবে আমার। ধরেন 100 টাকার 25% আমি বললাম, তাহলে 100 টাকার 25% কত? 25 টাকা। সেক্ষেত্রে 100 টাকার সাথে আবার 25 টাকা আমাকে যোগ করতে হচ্ছে। ঠিক এরকম এই ডাটার সাথে এই ডাটাটা এখন আমি যোগ করব। তাহলে টোটাল লোড কত হবে? এই সরাসরি 3309 যোগ এই ডাটাটা 827.25, তাহলে কত হয় দেখি আমার? 3309 যোগ 827.25, তাহলে হয় 4136.25 ওয়াট। এটাকে আমরা 4136 বা 4137ও ধরতে পারি। এটা আমরা যেহেতু দশমিক চলে আসছে সেক্ষেত্রে আমরা ধরবো এখন এক ডিজিট বেশি, 4136। 25 না লিখে আমরা এখানে লিখতে পারি যে 4137 ওয়াট। এত বের হলো। এখন এটাকে আমরা সরাসরি অ্যাম্পিয়ারে প্রকাশ করব, অর্থাৎ এই ডাটাকে আমাদের অ্যাম্পিয়ারে প্রকাশ করলেই সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি এখন কি করতে পারি? আমি উপরে একটু মিশিয়ে দিই, অর্থাৎ এই ডাটাগুলো এখন আমার প্রয়োজন নাই। এখন আমাকে সরাসরি অ্যাম্পিয়ারটা বের করা শিখতে হবে। আমি একটা ডাটা পেয়েছি, টোটাল লোড কত, আমি এটা লিখে রাখি। টোটাল লোড বা টোটাল পাওয়ার কত? 4137 ওয়াট। এটা আমি বের করলাম। এখন আমি যেটা করব, সরাসরি একটা সূত্র ফেলব। আমাদের মেন সূত্র হচ্ছে P = VI cos θ। যারা সূত্র বুঝেন না জাস্ট দেখেন, আমি দেখাবো, জাস্ট আপনি দেখেন, একটু অপেক্ষা করেন, ঘাবড়াবেন না, একটুকুও ঘাবড়াবেন না। তাহলে আমাকে এখান থেকে I বের করতে হবে। সেক্ষেত্রে আমার I = P ডিভাইডেড বাই V ইন্টু cos θ। V ইন্টু cos θ। অর্থাৎ আমার এই সূত্র থেকে এটা আসছে। অর্থাৎ আমি এখন লিখতে পারি অ্যাম্পিয়ার সমান, অর্থাৎ আমি অ্যাম্পিয়ারটা বাংলাতে লিখি, অ্যাম্পিয়ার বা I = পাওয়ার, P হচ্ছে পাওয়ার, আর V হচ্ছে ভোল্ট, গুণিত cos θ। cos θ এর মান হচ্ছে আমরা 0.8 বা 0.9 ধরে নেব। এটা আমি ধরে নিচ্ছি 0.8। এটা হচ্ছে আমাদের যে এনার্জি মিটার আছে সেখানেও পাওয়ার ফ্যাক্টরের মানটা শো করবে। পাওয়ার ফ্যাক্টরের মানটা অনেক কিছুর উপর নির্ভর করে, এটা ইন্ডাকটিভ লোড না ক্যাপাসিটিভ লোড তার উপর নির্ভর করে। আমরা ধরে নেব 0.8 নিয়ে কাজ করলে এনাফ।
তাহলে cos থিটা সমান সমান 0 cos থিটা সমান সমান আমরা এখানে 0.8 বসাবো cos থিটার মান, অর্থাৎ এটা ব্র্যাকেট না, আমি এটা লিখে দিছি cos থিটা থাকবে, অর্থাৎ এটা সূত্র। হ্যাঁ, cos থিটার জায়গাতে আপনি 0.8 লিখেন, সরাসরি 0.8 লিখেন, 0.8। এখন আমাকে ডাটাগুলো কী কী ডাটা লাগবে এই সূত্রের জন্য দেখেন, অর্থাৎ আমার অ্যাম্পিয়ারটা বের করার জন্য পাওয়ার লাগবে। তাহলে আমার পাওয়ার P সমান সমান কত আমরা পেয়েছি 4137 আমি পাশে লিখে রাখছি আপনার সুবিধা হওয়ার জন্য। এখন হচ্ছে আমার কি লাগবে ভোল্ট, ভির মানটা কত আমরা জানি আমাদের বাসাবাড়ির লাইনে 220 ভোল্ট, তাহলে আমরা 220 ভোল্ট বসিয়ে দেব, 220 ভোল্ট। আর cos থিটার মান কত, এই যে cos থিটার মান হচ্ছে 0.8। এখন দেখেন আমি সূত্র ফেললে আমার বের হয়ে চলে আসবে পিতে কি পাওয়ার কত 4137, কারণ ভির মান কত 220 গুণিত এই যে এটা হচ্ছে cos থিটার মান 0.8। তাহলে আমার কতবার হয় বের হয় দেখি, 4137 ভাগ, এভাবে আমরা করার নিয়ম কি দেখেন, আমি এখানে দেখাই যে 4137 ভাগ ব্র্যাকেট দিয়ে করতে হবে নিচেরটুকু 220 গুণিত 0.8, তাহলে দেখেন 23.50 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 23.50 অ্যাম্পিয়ার। তাহলে আমরা 23.50 অ্যাম্পিয়ার এর এমসিবি লাগালেই আমাদের এনাফ, 25% এক্সট্রা ধরে। তাহলে বাজারে কি 23.25 অ্যাম্পিয়ার এমসিবি পাবেন না? পাবেন না। বাজারে এমসিবি পাবেন এই রেটিং অনুযায়ী 1 2 3 4 6 10 16 20 25 32 40 50 63 80 100 125 এই এমসিবিগুলো পাওয়া যায় গোটা পৃথিবীতে, কিন্তু বাংলাদেশে পাওয়া যায় হচ্ছে 6 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার 16 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার 32 40 63 এগুলো পাওয়া যায়, তাও মানে 40 অ্যাম্পিয়ারটা রেয়ার। তাহলে যে মানটা বের হবে তার পাশাপাশি একটা মান আপনি ব্যবহার করবেন। সেক্ষেত্রে কত ব্যবহার করবেন, 23-এর উপরে কত, 23-এর উপরে দেখেন এখানে 20 বা 25 তো আমাদের বাংলাদেশে আমি পাবো না, সেক্ষেত্রে আমি 32 অ্যাম্পিয়ারের এমসিবিটা এই সিঙ্গেল রুমের জন্য আমি ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ক্যালকুলেশনের উপরে ছিল, ঘাবড়াবেন না, বিষয়টা খুবই সহজ ছিল। আমার কয়েকটা স্টেপ, প্রথম স্টেপটা কি, আমার এমসিবি সিলেকশনের প্রথম স্টেপ হচ্ছে টোটাল ওয়াটটা বের করে ফেলা। এখন টোটাল ওয়াটটা যেটা আমরা বের করব সেটার 25% আমাকে এক্সট্রা ধরে হিসাব করতে হবে, যেন আমি পরবর্তীতে কোনো কিছু লাগালে এমসিবিটা ট্রিপ না করে। তো এক্সট্রা 25% এক্সট্রা ধরে যে মানে পাওয়ারটা বের হবে, সে পাওয়ারটাকে আমরা এই সূত্রে ফেলবো, অর্থাৎ আই বা অ্যাম্পিয়ার সমান সমান পাওয়ার ভাগ ভোল্ট গুণিত 0.8। এই সূত্রটা ফেললে আমার সরাসরি পির মান ভির মান আমরা জানি বাসাবাড়িতে 220 ভোল্ট, এটা ফিক্সড বাসাবাড়ির জন্য, এটা বসিয়ে দিলে এবং পাওয়ার ফ্যাক্টরের মান 0.8 আমরা জাস্ট একটা এভারেজ বসিয়ে দিলাম। সেক্ষেত্রে পাওয়ারটা খালি আমাকে বের করা লাগছে, পাওয়ারটা বের করে দিয়ে যখনই বসিয়ে দেবো তখন আমার যে অ্যাম্পিয়ারটা বের হবে, যত এম্পিয়ার বের হবে তার আশেপাশে বা তার থেকে একটু বেশি মানের এমসিবি আপনি ব্যবহার করলে আপনি অনায়াসে বাড়ির জন্য একটা হিসাব অনুযায়ী এমসিবি লাগাতে পারবেন। বাসা বাড়ির জন্য সাধারণত মানুষ সি রেটিং অনুযায়ী এমসিবি লাগায়, বাংলাদেশেও সি রেটিংয়ের বাইরে তেমন একটা এমসিবি পাওয়া যায় না। তবে যদি পাওয়া যায় তাহলে এই সি রেটিং অনুযায়ী তো ব্যবহার করবেন বা বি রেটিং বা কে রেটিং বা জেড রেটিং, যেটা আপনার প্রয়োজন সেই রেটিং অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারেন, ক্যালকুলেশনটা সেম থাকবে। এখন যদি মনে করেন আপনার একটা বাড়িতে তো পাম্প আছে, এই আছে ওই আছে, ইলেকট্রনিক্স ডিভাইস আছে, এখন সি রেটিংয়ের এমসিবি সব ক্যাটাগরিকে মার্জ করে ব্যবহার করা যায়, তাহলে বাসা বাড়ির জন্য মেন জায়গাতে আপনি সি রেটিংয়ের এমসিবি ব্যবহার করবেন। আবার যদি কোনো একটা রুমে আপনি শুধু ইলেকট্রনিক্স ডিভাইস থাকে সেই ক্ষেত্রে আপনি বি রেটিংয়ের এমসিবিটা সেই রুমের জন্য ব্যবহার করবেন। আবার এরকম যদি হয় সেই রুমে কোনো ইন্ডাকটিভ টাইপের লোড আছে, আবার অন্যান্য জিনিস আছে, সেক্ষেত্রে আপনি ওই রুমে সি রেটিংয়ের জন্য একটা ফিক্সড মানের ব্যবহার করবেন এসপি টাইপ, ওটার পাশাপাশি আরেকটা যেটাকে প্রোটেকশন দিবেন তার জন্য একটা সিঙ্গেলভাবে বি রেটিং বা এ রেটিং যেটা আপনার প্রয়োজন সেটা অনুযায়ী একটা এমসিবি সিলেক্ট করে ফেলবেন। জাস্ট মনে রাখবেন আপনার C20 মানে 20 অ্যাম্পিয়ারের এমসিবি, কিন্তু সেটা সি ক্যাটাগরি, B20 মানে বি টাইপের এমসিবি কিন্তু 20 অ্যাম্পিয়ারের, এরকম একটা ডিজিট এক একটা এমসিবির ধরনের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, আজকে
তেমন একটা প্র্যাকটিক্যাল কিছু দেখানোর নাই। সামনে আমরা খুব দ্রুত আরও ডিটেলস বিষয়গুলো শিখবো। আমরা সরাসরি ডিবি বক্স ডিজাইন করা শিখবো একটা রুমের জন্য। তো তার জন্য একটু অপেক্ষা করেন, আমি ধীরে ধীরে আপনাদেরকে অনেক কিছু শেখানোর চেষ্টা করব। আর এই ম্যাথটা আপনার সবার প্রয়োজন হবে। বারবার ভিডিওগুলো দেখেন, দরকার হলে একবার না বুঝলে দুইবার দেখেন, দুইবার না বুঝলে তিনবার দেখেন, বারবার দেখে বিষয়গুলো আপনি ক্লিয়ার করে ফেলেন, তাহলে আপনার কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো সমস্যা হয় সরাসরি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়া। তবে মনে রাখবেন, মিস্টার আর্ডিনো শুধুমাত্র একটা এডুকেশন প্ল্যাটফর্ম না, অর্থাৎ এর পাশাপাশি মিস্টার আর্ডিনো গোটা বাংলাদেশ ইলেকট্রনিক্স, অটোমেশন, ড্রোন এই রিলেটেড বা রোবোটিক্সের পার্টসপাতিগুলো গোটা বাংলাদেশ হোম ডেলিভারি করছে, এবং আপনারা সরাসরি আমাদের অফিসে এসে খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে অর্ডার করতে পারবেন। তো যাই হোক, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন।